এপ্রিলের শেষের দিকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যে শঙ্খপুরে বিদ্যুৎ থাকবে না এটা নতুন কিছু নয়। প্রচণ্ড গরমে পড়ার টেবিলে হাঁপিয়ে উঠেছে সিজান। সে কখন থেকে কারেন্টের জন্য অপেক্ষা করেও কারেন্ট আসার কোনো নামগন্ধ নেই। অবশেষে বিরক্ত হয়ে গায়ে হাওয়া লাগাতে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পড়ার টেবিল থেকে যখন উঠতে যাবে তখন সিজানকে থামিয়ে দিল ওর বন্ধু রাফি। ভীতকণ্ঠে রাফি বলে উঠল, সিজান বাইরে যাস না, শোন, এত সাহস একদমই ভালো না, তুই হোস্টেলে নতুন তাই জানিস না, রাত হলে এখানকার কেউ ভুলেও বাইরে বের হয় না, স্যারদেরও কঠোর নিষেধ আছে, সিজান মেডিকেলের ছাত্র, এসব ভূত প্রেত কখনোই বিশ্বাস করে না। রাফির কথায়ও ওর দিকে ভ্রুকুচকে তাকালো সিজান। একটু পর হাসতে হাসতে তাচ্ছিল্য সুরেও রাফিকে বলল, কেন বাইরে গেলে বুঝি কালো চোখের কোনো মেয়ে আত্মা আমাকে ধরে নিয়ে যাবে? রাফি বলল, এটা মোটেও মজা করার বিষয় না দোস্ত। সিজান এবার মুখটা গভীর করে ফেলল, তারপর ভারী গলায় বলল, আমিও মজা করছি না রাফি, হোস্টেলে আসার পর আমি 2 দিন রাতে দেখেছি এক কালো চোখো মেয়েকে। মেয়েটি মেডিকেলের মর্গ থেকে বের হয়ে সারা ক্যাম্পাসে ঘুরে বেড়ায় গভীর রাতে। ভয় পাস না, আমি এক্ষুনি রুমে চলে আসবো। রাফি আর কিছু বলল না। সিজানও হন হন করে রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে এসেই ফিক করে হেসে দিল সিজান। রাফিকে ভয় দেখাতে কি আজগুবি গল্পটাই না বলল সে। আসলে তো ও এমন কিছু কখনোই দেখেনি। রাফিকে বোকা বানিয়ে বারান্দায় একা একা মুখ চেপে হাসছে সিজান। এদিকে ঘড়ির কাঁটায় প্রায় 2টা ছুঁই ছুঁই, গভীর রাত। চারিপাশের পরিবেশটা কেমন থমথমে হয়ে আছে। বাইরে ভরা পূর্ণিমার আলো, দূরে দেখা যাচ্ছে দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা মেডিকেল হাসপাতাল। সিজান এক নজরে তাকিয়ে আছে সেটার দিকে। পরিবেশ থমথমে হয়ে থাকলেও ফুরফুর করে বাতাস এসে শরীরে আলাদা একটা মাদকা সৃষ্টি করছে সিজানের। বাইরে জ্যোৎস্না ভরা পরিবেশ ভীষণভাবে উপভোগ করছে সিজান। হঠাৎ কিছু একটা ভেবে এতক্ষণের প্রফুল্ল থাকা মনটা মুহূর্তেই নিকশ কালো মেঘে ঢেকে গেল সিজানের। ওর মনে পড়ে গেল আজ হোস্টেল জুড়ে তো একাই আছে। করোনার ছুটিতে সবাই যার যার নিজের বাসাতে অবস্থান করছে। সিজান সহ সিজানের কয়েকটা বন্ধু কাল হোস্টেলে আসার কথা ছিল, কিন্তু ভুলবশত সিজান একদিন আগেই সেখানে হাজির হয়। তাহলে ও এতক্ষণ কার সাথে কথা বলছিল? রাফি তো ওর বাসায়, এখানে কোথা থেকে আসলো? সারা শরীর শীতল হয়ে গেল সিজানের। মনের ডাকে সাড়া দিয়ে আবারও পিছনে ফিরে রুমে উকি দিল সিজান। মোমবাতির আলোতেও দেখলো পুরো রুমটাই ফাঁকা। যেহেতু হোস্টেলে কেউই নেই সেহেতু ফাঁকা থাকাটাই স্বাভাবিক। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সিজান। কি করবে ও বুঝতে পারছে না। এদিকে কারেন্ট যে আরো 2-1 ঘন্টা পর আসবে সেটাও ভালোভাবেই জানে। রুমে গিয়ে কি হবে? এই শ্বাসরুদ্ধকর গরমে ঘুমও আসবে না। সব মনের হ্যালুসিনেশন ভেবে মন থেকে উড়িয়ে দিয়ে স্বাভাবিক হলো সিজান। মেডিকেলের দক্ষিণ কোণে একটা বড় জঙ্গল আছে, যদিও আগে এই পুরো মেডিকেলের স্থানটা জুড়েই ছিল ঘন জঙ্গল। লোকমুখে সিজান অনেকবার শুনেছে এদিকে নাকি ভুলেও মানুষ পা দিত না। ফাঁকা জায়গা পড়ে থাকায় এই পরিত্যক্ত স্থানে সরকার বসিয়ে দিল বিশাল এক মেডিকেল কলেজ। এখন বাইরের মানুষ এদিকে টুকটাক আসলেও এখন অবধি রাতে কেউ এদিকে আসে না। এই তো মেডিকেলের দক্ষিণ কোণের জঙ্গলের পথ ধরে কিছুটা সামনে এগোলেই মস্ত বড় একটা পুকুর পড়ে। পুকুরটা সিজান এখনো দেখেনি, তবে রাফির মুখেও শুনেছে পুকুরের পানি নাকি গাঢ় কালো। বেশ বড়সড় পুকুরের চারিপাশ জুড়ে ঝোপঝাড়ে ভর্তি হয়ে কেমন এক ভুতুরে পরিবেশ তৈরি করে রেখেছে। এই পুকুরটাও নাকি পরিত্যক্ত ঘোষণা করা। সিজান ভাবলো এই পূর্ণিমা ভরা রাতে পুকুরের ওই শ্যামলা জমা সিঁড়িতে গিয়ে বসলে ভালোই লাগবে ওর, আর এই সুযোগে পুকুরটাও দেখে আসতে পারবে ও। যেই ভাবা সেই কাজ। সিজান খুব সাহসী একজন ছেলে, তার উপর শরীরে বইছে যৌবনের গরম তাজা রক্ত। এসব ভূত প্রেত বিশ্বাস করে না কখনোই। ভূত আত্মা বলতে কোনো শব্দ পৃথিবীতে আছে নাকি? সব ভাবনা ছুঁড়ে ফেলে এক বুক সাহস নিয়ে রুমের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিল সিজান। এরপর 1 পায়ে 2 পায়ে হেঁটে চলল ওই মেডিকেলের দক্ষিণ পাশে। চারিপাশের এত নীরবতার মাঝেও যত সামনে এগোচ্ছে সিজান তত বেশি ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছে ও। এতক্ষণে নীরব হয়ে থাকা গাছপালাগুলোও এবার মনে হয় নড়তে শুরু করেছে কিছুটা। চারিপাশে রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় রেইন ট্রি গাছ। তার মধ্যে দিয়ে চিকন হাইওয়ে পথ ধরে হাঁটছে সিজান। হঠাৎ জঙ্গলের ভেতর একদল শিয়াল বৃষ্টি সুরে ডাকতে শুরু করলো। দাঁড়িয়ে পড়ল সিজান। অমনি মাথার উপর রেইন ট্রি গাছের উপর থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল অদ্ভুত এক হুতুম পাখি। ভূতে ভয় না পাওয়া সত্ত্বেও সিজানের বুক দূর দূর কেঁপে উঠল। আর চোখে এদিক ওদিক তাকিয়ে সামনে এগোনের উদ্দেশ্যে পা রাখতেই সিজানের কানে ভেসে এলো পানি ঝাপটানোর আওয়াজ। মনে হচ্ছে পাশের কোনো পুকুরে কেউ সাঁতরে গোসল করছে। মাথা উঁচু করে চারিপাশে খেয়াল করতেই সিজান দেখল ও সেই পুকুরের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। পুকুরের পানি জোরে ঢেউ খেলে চলেছে। সত্যি এই পরিবেশটা ওর কাছে অস্বস্তিকর লাগছে। লাশ কাটা ঘরের মতো এই স্থানটাও কেমন নীরব আর ঠান্ডা। কিন্তু এত রাতে এই জঙ্গলের ভেতর আবর্জনা ভরা পুকুরে কে গোসল করছে এটা বুঝতে পারল না সিজান। ব্যাপারটা পুরোপুরি দেখার জন্য পুকুরের দিকে পা বাড়াতেই আবারও থমকে গেল সিজান। অজানা কারণেই লুকিয়ে পড়ল বড় একটা রেইন ট্রি গাছের আড়ালে।
সিজান দেখল সাদা শাড়ি পরা একটা যুবতী মাথায় ঘোমটা টেনে ভেজা শরীরে পুকুরের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। কোমর ছুঁয়েছে তার মাথার ঘন কালো লম্বা কেশে। মেয়েটার মুখে ঘোমটা দিয়ে ঢাকা না থাকলে নিশ্চয়ই সিজান আরও একটা পূর্ণিমার চাঁদ দেখতে পেত। কিন্তু একটু পর যখন মেয়েটাকে ওর সামনে দিয়ে হেঁটে মেডিকেলের ভেতরের দিকে যেতে দেখলো তখন ভীষণ অবাক হলো সিজান। সত্যিই তো, এত রাতে এই মেয়ে কোথা থেকে আসলো? যে পুকুরের দিকে দিনেও কেউ ভয়ে যায় না, সেখানে এই মেয়ে একা একা রাতে গোসল করলো। তাছাড়া এটা নেহাত ছেলেদের হোস্টেল, এখানে তো মেয়েদের আসার কথা না। তবে এই মেয়ে কেন মেডিকেলের দিকে যাচ্ছে? কৌতূহলবশত চুপি চুপি মেয়েটার পিছু নিল সিজান। মেয়েটার পিছু হাঁটতে হাঁটতে মেয়েটার মায়ায় ডুব দিয়ে ঘোরের সাগরে হারালো সিজান, যার জন্য ওর হিতাহিত কেন লোপ পেয়ে গেল। খেয়াল করলো না সিজান যে ও এগিয়ে যাচ্ছে মেডিকেল হাসপাতালের মর্গের দিকে। সামনে অনেকগুলো লাশের কফিন দেখে চমকে উঠল সিজান। নিজেকে আবিষ্কার করলো মেডিকেলের মর্গের খোলা দরজার সামনে। ও বুঝতেই পারল না ও মর্গের সামনে কখন আর কিভাবে আসলো। ও তো সাদা শাড়ি পরে এক সুন্দরী রমণীকে ফলো করছিল। মেয়েটাকে খোঁজার উদ্দেশ্যে চারিপাশে তাকিয়ে কোনো মেয়েকেই দেখতে পেল না সিজান। ভূতে বিশ্বাস না করা ছেলেটাও এবার শান্ত নিশ্চুপ হয়ে গেল। এই সময় মর্গের দরজাও বন্ধ থাকার কথা, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে সামনে সারি সারি লাশের কফিন। এখনও কি করবে এটা ভাবতেই নড়ে চড়ে উঠল। ওর সামনে লাশের একটা কফিন। সামনে এগোতে না চাইলেও কফিনটা কেন নড়ছে এটা দেখার জন্য ধীর পায়ে কফিনটার দিকে এগিয়ে গেল সিজান। কফিনটার কাছে গিয়ে আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল কফিনটার দিকে। দম বন্ধ করে একটানে কফিনটার মুখ খুলতেই ওর সামনে ভেসে উঠল দুটো কালো চোখ। ভয় লাফ দিয়ে পিছনে সরে গেল সিজান। নড়ে উঠল মর্গের সমস্ত কফিন। হু হু করে মেয়েলি কণ্ঠে ভয়ানক হাসির আওয়াজ আসতে লাগলো চারিপাশ থেকে। সিজান ভাবলো দৌড়ে পালাবে এখান থেকে। পালানোর কথা ভাবতেই পিছনে ঠাস করে লেগে গেল মর্গের দরজা। ওর কাঁধেও পেল এক ঠান্ডা হাতের অনুভূতি। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই সিজান দেখতে পেল কিছুক্ষণ আগের সেই সাদা শাড়ি পরা মেয়েটা ঘোমটা ছাড়াই দাঁড়িয়ে আছে ওর পিছনে। সাদা ফ্যাকাশে মুখ তার। মেয়েটার বড় বড় কালো চোখে চোখ পড়াতেই কেঁপে উঠল সিজান। ও বুঝতে পারল মাত্রই কফিনের ভেতর যে মেয়েটার লাশও দেখেছে এটাই সেই কালো চোখের মেয়ে। নিজেকে আর কন্ট্রোল করতে পারল না সিজান। মুহূর্তেই জ্ঞান হারিয়ে মর্গের ভেতর লুটিয়ে পড়ল। সকলের ডাকাডাকির আওয়াজে আলতো করে চোখ খুলে তাকালো সিজান। মুখের উপর ওর বন্ধু রাফি, তুর্য, মেঘ, ধ্রুবকে ঝুঁকে থাকতে দেখে চুপচাপ উঠে গেল। তবে শরীরের ব্যথায় উঠতে পারল না সিজান। রাফি ওকে আবারও বিছানায় শুয়ে দিয়ে বলল, আরে সিজান, কি হয়েছে তোর? রুমের দরজা খোলা রেখে এভাবে বিছানায় পড়ে আছিস কেন? সেই দুপুরে আমরা আসার পর থেকে তোকে ডেকে চলেছি, এখন সন্ধ্যা হতে চলল, উঠার তোর নামগন্ধ নেই। জ্ঞান হারিয়েছিলিস কেন বলতো? শরীর তো ঠিক আছে তোর? মনে পড়ে গেল সিজানের কাল রাতের কথা। তার মানেও কাল রাত থেকে আজ সন্ধ্যা অবধি জ্ঞান হারিয়ে পড়ে আসে। কিন্তু ওর তো পড়ে থাকার কথা ছিল হাসপাতালের মর্গে। ও কি করে হোস্টেলের রুমে এলো? তাহলে কি ও স্বপ্ন দেখেছিল সারা রাত ধরে? তা না হলে এসব কি করে সম্ভব? এটা নিশ্চয় স্বপ্ন ছিল, যেটা পুরোপুরি বাস্তবের মতো ছিল। এটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ স্বপ্ন। ভূত, প্রেত, আত্মা আছে নাকি আবার? এটা ভাবতেই সিজানের চোখ পড়ল রুমের খোলা দরজার দিকে। দুর্বল চোখে সিজান দেখতে পেল সাদা শাড়ি পরে একটা মেয়ে ওর দিকে তাকিয়ে আছে। কোমর ছাড়ানো ঘন কালো চুল। মেয়েটা মৃত ফ্যাকাশে মুখে রহস্যময় মুচকি হাসির ছাপ। সিজানের চোখ পড়ল মেয়েটার চোখের দিকে। চোখের মণিসহ পুরো চোখ দুটোই কালো মেয়েটার। ঘন কালো চোখে মেয়েটা এক নজরে তাকিয়ে আছে সিজানের দিকে। এদিকে রফিকরা সিজানের সাথে বকবক করেই যাচ্ছে ওর কি হয়েছে সেটা জানার জন্য। সিজান একাই দেখছে কালো চোখের মেয়েটাকে। হঠাৎই এক ভয়ঙ্কর হাসি এসে মেয়েটা মৃদু কণ্ঠে বলে উঠল, আমাকে নিয়ে মিথ্যা গল্প বানালেও আমার অস্তিত্ব ঠিকই আছে। হ্যাঁ, আমি তৃষা, সেই কালো চোখের মেয়ে। ধন্যবাদ সবাইকে।